জেএক্সপো 2018 কোয়েশ্চেন পেপারের ম্যাথমেটিক্সের ওপরে আজকের এই পার্ট 4 ভিডিওতে আমি 10টি প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টে ভিডিও আপলোড করেছি, যেখানে প্রত্যেকটি পার্টে আমি 10টি করে প্রশ্ন সমাধান আলোচনা করেছি। এরপরে আমি আরও 6টি ভিডিও আপলোড করব, 6টা পার্ট এর আরও থাকবে, অর্থাৎ টোটাল 10খানা পার্ট থাকবে। প্রত্যেকটি পার্টে 10টি করে প্রশ্ন সমাধান থাকবে, অর্থাৎ 10টি পার্টে মোট 100টি প্রশ্ন সমাধান থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যদি x1, x2, x3 এভাবে x8 অর্থাৎ 8টা সংখ্যা আছে, 8টা সংখ্যা, এই সংখ্যাগুলোর মিডিয়ান বা মধ্যমা a হয়, তাহলে x3, x4, x5, x6 অর্থাৎ 4টে সংখ্যার মিডিয়ান কত, যেখানে x1, x2, x3 এখানে কি হয়েছে, এই 8টা সংখ্যা একটি নির্দিষ্ট ক্রমে দেওয়া আছে। ক্রম বলতে এখানে ছোট থেকে বড় আকারে দেওয়া আছে, x1 এর থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, এইভাবে x8 হচ্ছে সব থেকে বড় সংখ্যা এবং x1 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তো এই ক্রমে দেওয়া আছে। এখন এই অঙ্কটি করতে গেলে তোমাদের আগে জেনে রাখতে হবে মধ্যমা বা মিডিয়ান কাকে বলে। দেখো, যখন তোমার কাছে তথ্য থাকবে, একটার বেশি তথ্য থাকবে, যখন তোমার কাছে একটার বেশি তথ্য থাকবে বা সংখ্যা থাকবে, তখন সেখানে তুমি কি করবে, দেখবে সেই সংখ্যাগুলো সবার প্রথমে ক্রমান্বয়ে আছে কিনা। ক্রমান্বয় বলতে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে আছে কিনা। ঊর্ধ্বক্রম বলতে আমরা বলি ছোট থেকে বড়, আর অধক্রম বলতে আমরা বুঝি বড় থেকে ছোট। তো সবার প্রথমে তোমাকে যে তথ্যগুলো দেওয়া হবে, সেই তথ্যগুলোকে তোমাকে দেখতে হবে যে সেই তথ্যগুলো ঊর্ধ্বক্রম বা অধক্রমে দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে, তাহলে সবার প্রথমে তোমার কাজ হবে ওই তথ্যগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নেওয়া। এইবার সাজিয়ে নেওয়ার পর সমগ্র তথ্য থেকে এবার তোমাকে দেখতে হবে কোন তথ্যটা পুরোপুরি মাঝখানে আছে, অর্থাৎ সমগ্র তথ্যের মাঝখানে যে তথ্যটা থাকবে, সেই মাঝের তথ্যটাকেই আমরা বলবো ওই সমগ্র তথ্যের মধ্যমা বা মিডিয়ান। যেমন ধরে নেওয়া যাক, তোমার কাছে কিছু সংখ্যা আছে 1, 3, 4, 5, 6, 10, 12। এখানে আমরা দেখতে পাচ্ছি কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যক তথ্য আছে তোমার কাছে, বিজোড় সংখ্যক তথ্য আছে। এই 7টা সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে একটি নির্দিষ্ট ক্রমে আছে, ছোট থেকে বড় আকারে আছে, 1, তারপর 3, তারপর 4, এইভাবে ছোট থেকে বড় আকারে আছে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো 5 সংখ্যাটা এই সমগ্র সংখ্যাগুলোর মাঝখানে আছে। কারণ 5 সংখ্যাটা আমরা পাচ্ছি প্রথম দিক থেকে 3টে সংখ্যার পরে, আবার শেষের দিক থেকে 3টে সংখ্যার পরে। তাহলে 5 সংখ্যাটা যেহেতু এই সমগ্র তথ্যের মাঝখানে আছে, তাহলে এই 5 সংখ্যাটাকে আমরা বলবো এই সমগ্র তথ্যের মধ্যমা বা মিডিয়ান। এবার আমি আর একটা উদাহরণ নিই। যেমন ধরে নাও 2, 2, 3, 4, 6, 8। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে, অর্থাৎ এখানে তথ্য আছে জোড় সংখ্যক তথ্য বা সংখ্যা এখানে দেওয়া আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা কিন্তু মাঝখানের সংখ্যাটা কোনো একটি নির্দিষ্ট সংখ্যা পাবো না। এখানে মাঝখানের সংখ্যা বলতে আমরা 3 এবং 4 এই দুটো সংখ্যাকেই বলবো। কারণ 3 সংখ্যাটা আমরা এদিক থেকে দুটো সংখ্যার পরে আমরা পাচ্ছি, আর 4 সংখ্যাটা আমরা পাচ্ছি ডান দিক থেকে দুটো সংখ্যার পরে। অর্থাৎ 3 এবং 4 এই দুটো সংখ্যাকেই বলবো এই সমগ্র তথ্যের মাঝখানে আছে, কোনো নির্দিষ্ট কোনো একটা সংখ্যা নেই। তাহলে এই 3 এবং 4 যেহেতু এই দুটো সংখ্যা এই সমগ্র তথ্যের মাঝখানে আছে, তাহলে এই দুটো সংখ্যার যেটা গড় হবে, যেটা গড়, সেই গড়টাই হবে এখানে মধ্যমা। তাহলে গড় বার করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে, 3 আর 4। তাহলে সবার প্রথমে আমরা গড় বার করার জন্য কি করব, 3 এবং 4 এই দুটো সংখ্যাকে যোগ করব, এবং যেহেতু 3 এবং 4 এটা হচ্ছে দুটো সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 7/2 অর্থাৎ 3.5। তাহলে
2 2 3 4 6 8 এই সংখ্যাগুলোর মধ্যমা হবে 3.5। এইভাবে আমরা মধ্যমা বার করি। তাহলে জোড় হলে যখন আমার কাছে তথ্যের সংখ্যা জোড় হবে তখন মধ্যমা বা মিডিয়ান বার করতে গেলে মাঝখানের যে দুটো পদ আমরা পাবো বা তথ্য পাবো সেই তথ্যগুলোর গড় বার করতে হবে, সেই গড়টাই হবে মধ্যমা। আর যদি তথ্যের সংখ্যা বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যমা একটাই সংখ্যা হিসেবে পাবো এবং সেই সংখ্যাটা ওই তথ্যের মধ্যে থাকবে এবং মাঝখানে থাকবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট 8টা সংখ্যা দিয়েছে, অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা দিয়েছে। এবং জোড় সংখ্যক যদি সংখ্যা বা তথ্য দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে আমরা দুটো পদ পাবো এরকম। এবং দেখতে পাচ্ছি যেহেতু এখানে এটা বলেই দেওয়া হয়েছে এটা ক্রমান্বয়ে সাজানো আছে, কারণ মধ্যমা বা মিডিয়ান বার করতে গেলে সবার প্রথমে আমাকে দেখতে হবে যে তথ্যগুলো ক্রমান্বয়ে দেওয়া আছে নাকি। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে তাই আমাদের আলাদা করে বিচার করার দরকার নেই যে এখানে দেওয়া আছে কি নেই। তো x1 থেকে x8 এটি ক্রমান্বয়ে দেওয়া আছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে x1 x2 x3 x4 x5 x6 x7 আর x8 এই তথ্যগুলোর মাঝখানের যে দুটো পদ সেটা হলো x4 আর x5। আমরা এদিক থেকে 3টে সংখ্যার পরে পাচ্ছি আর ডান দিক থেকে গেলেও 3টে সংখ্যার পরে পাচ্ছি। তাহলে এই দুটো হচ্ছে মধ্য পদ, এই দুটো আমরা পাচ্ছি। তাহলে এদের গড় বার করব। তাহলে গড় কত হবে? গড় হবে x4 প্লাস x5 ডিভাইডেড বাই 2। আর এটাই হচ্ছে মধ্যমা, যেটা গড় সেটাই এখানে মধ্যমা। তাহলে এই মধ্যমার মানটা, যেহেতু এই তথ্যগুলোর মধ্যমার মান এখানে দিয়ে দেওয়া হয়েছে a, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি x4 প্লাস x5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত হবে? a হবে। এটা আমরা জানি। এরপর আমাদের কি দিয়েছে? এরপর আমাদের দিয়েছে এই মানে বার করতে বলা হচ্ছে যে x3 x4 x5 x6 এই তথ্যগুলোর মধ্যমা কত বা মিডিয়ান কত। তাহলে আমাদের মধ্যমা বার করতে হবে x3 x4 x5 x6। আমরা এখানেও দেখতে পাচ্ছি এই তথ্যগুলো কিন্তু ক্রমান্বয়ে দেওয়া আছে, 3 4 5 6 এভাবে দেওয়া আছে। এখন এক্ষেত্রেও আমরা দুটো x4 আর x5 এই দুটো মধ্যপদ আমরা পাবো। তাহলে এদের গড় কত হবে? এক্ষুনি আমরা বার করলাম এদের গড়। x4 আর x5 এর গড় কত হচ্ছে? x4 প্লাস x5 বাই 2। আর এটাই হচ্ছে মধ্যমা। তাহলে x3 x4 x5 x6 এই চারটে সংখ্যার মধ্যমা হচ্ছে x4 প্লাস x5 বাই 2। এবং যেহেতু আমরা জানি x4 প্লাস x5 বাই 2 এর ভ্যালু হচ্ছে কত? a, তাহলে এই তথ্যটার এই চারটে তথ্যের মধ্যমাও আসছে a। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর a, অপশান a, অর্থাৎ a। পরের প্রশ্ন, প্রথম 567টি প্রাকৃতিক সংখ্যার গাণিতিক গড় নির্ণয় করো। প্রাকৃতিক সংখ্যা বলতে আমরা বুঝি ন্যাচারাল নাম্বার, ইংরেজিতে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তারপর 2 3 4 এইভাবে চলতে থাকে। তাহলে এইগুলো হচ্ছে সবই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা। তো আমাদের 567টি মানে 567 এতটি প্রাকৃতিক সংখ্যার গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা গড় বার করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের সংখ্যাগুলোকে যোগ করতে হয়, যোগ করে যতগুলো সংখ্যাকে আমরা যোগ করছি সেই সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে সবার প্রথমে আমি 567টা সংখ্যা যোগ করব। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এইভাবে আমরা শেষ সংখ্যাটা পাবো 567। এখন দেখো এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যার যোগফল। সেক্ষেত্রে একটি সূত্র আমরা জানি যে এস এন মানে সাম বোঝাচ্ছে, যোগফল বোঝাচ্ছে। কত কটা সংখ্যার? n সংখ্যক সংখ্যার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমি এখানে লিখব 1 2 3 এইভাবে লাস্ট অবধি, লাস্ট সংখ্যাটা হচ্ছে n। তাহলে 1 2 3 এই সমস্ত স্বাভাবিক সংখ্যা, পরপর স্বাভাবিক সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে তার মান হবে n ইন্টু n প্লাস 1/2। অর্থাৎ n হচ্ছে এখানে মোট কখানা সংখ্যা, যেটাকে আমরা বলবো অঙ্কের ভাষায় পদ সংখ্যা। এখানে কখানা পদ আছে? n সংখ্যক পদ আছে। তাহলে পদ সংখ্যা বাই 2 ইন্টু
শেষ পদ অর্থাৎ n প্লাস প্রথম পদ অর্থাৎ 1। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো s 567 অর্থাৎ 567টা সংখ্যা, তাই এখানে s 567 লিখলাম। ইকুয়ালস টু সূত্র হবে 567/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে 1 প্লাস 567। তাহলে আমরা পাচ্ছি 567/2 ইন্টু 568। আমরা যদি কাটাকুটি করি 568কে 2 দিয়ে তাহলে আমরা পাবো 284। এখন তাহলে আমরা কি পেলাম? 567টা স্বাভাবিক সংখ্যার যোগফল আসলো 567 ইন্টু 284। এবার যেহেতু গড় বার করব, এখানে গড় বার করতে বলা হয়েছে, তাহলে এই যোগফলকে আমরা এটা গুণ করব না, গুণ করলে সময় নষ্ট হবে, তোমরা গুণ করবে না। এরপর আমরা কি করব, যেহেতু আমাদের গড় বার করতে হবে, তাই এখানে মোট সংখ্যা হচ্ছে 567টা, মোট পদ সংখ্যা কত? 567টা, তাই আমরা 567 দিয়ে ভাগ করে দেব। তাহলে এই যোগফলকে আমরা 567 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? কেটে গেল, তাহলে 284। ইট ওয়াজ সো ইজি। তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ছিল। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে এ, 284। তাহলে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি এখানে কিছু সংখ্যা দিচ্ছি, 10, 11, 12, 13, এইভাবে আমি 200 পর্যন্ত যোগ করব। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? শুধু যোগফলটা তোমরা বার করবে, এটা কমেন্ট বক্সে তোমরা উত্তরটা দেবে। পরের প্রশ্ন, 16টি পর্যবেক্ষণের গড় হলো 16 এবং একটি পর্যবেক্ষণ 16কে বাদ দিয়ে 3টি পর্যবেক্ষণ 5, 5 এবং 6 অর্থাৎ 10, 6, 16 অন্তর্ভুক্ত করা হলো। তাহলে চূড়ান্ত পর্যবেক্ষণগুলির গড় কত হবে? দেখো, প্রথমে ভেবে নাও একটি বাক্সতে 16টা সংখ্যা ছিল। কি কি সংখ্যা ছিল আমাদের জানার দরকার নেই, 16টা পর্যবেক্ষণ বা সংখ্যা ছিল, যাদের গড় হচ্ছে 16। 16টা সংখ্যার গড় 16। এখন এখানে কি করা হচ্ছে, এখান থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো একটা সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখন এখানে কটা সংখ্যা থাকবে? 15টা সংখ্যা থাকবে। তারপরে কি করা হচ্ছে, এই বাক্সের মধ্যে আরও 3টে সংখ্যা দিয়ে দেওয়া হচ্ছে, 5, 5, 6। অর্থাৎ যে সংখ্যাটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা কত? 16। কিন্তু ওটা বাদ দিয়ে যে 3টে সংখ্যা রাখা হচ্ছে সেই 3টে সংখ্যার কিন্তু যোগফল 16ই থাকছে। শুধুমাত্র এখানে কি করা হচ্ছে, সংখ্যার যোগফলের কোনো পরিবর্তন হচ্ছে না। আগে 16টা সংখ্যার সমষ্টি বা যোগফল যা ছিল, একটা সংখ্যা বাদ দিয়ে যখন আমরা 3টে সংখ্যা রাখছি তখন কিন্তু যোগফল তাই থাকবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে সংখ্যার যোগফল 16 হচ্ছে। কিন্তু সংখ্যা বেড়ে যাবে। এখানে আগে 15টা পর্যবেক্ষণ বা সংখ্যা ছিল, এখন 15 প্লাস 3 অর্থাৎ 18টা সংখ্যা হয়ে গেল বা পর্যবেক্ষণ হয়ে গেল। তাহলে আগে 16টা সংখ্যার সমষ্টি কত? 16 গুণ 16। যেহেতু 16টি পর্যবেক্ষণের গড় 16, তাহলে 16টি সংখ্যার সমষ্টি কত হবে? 16টি সংখ্যার সমষ্টি হবে 16 ইন্টু 16। পরবর্তীকালে যে 3টে সংখ্যা, একটা সংখ্যাকে বাদ দিয়ে 16কে বাদ দিয়ে যদি 3টে সংখ্যা ঢুকিয়ে দেওয়া হয় বা অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু সমষ্টির মান পরিবর্তন হচ্ছে না, কিন্তু সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে, পর্যবেক্ষণের সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে পর্যবেক্ষণ হয়ে যাচ্ছে 18। তাহলে এখন 18টি সংখ্যার গড় কত হবে? 18টি পর্যবেক্ষণ বা সংখ্যার গড় হবে, গড় বার করতে গেলে সমষ্টিকে অর্থাৎ যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। কটা সংখ্যা আছে বা পর্যবেক্ষণ আছে? 18টা, তাই 18 দিয়ে ভাগ করব। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাচ্ছি 2 দিয়ে কাটো, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 9 দুগুণে 18, 16 ইন্টু 8, 128/9।
এখন 120কে যদি 9 দিয়ে ভাগ করি আমরা পাবো 136 দশমিক দিয়ে। দেখো এখানে 14 চলে এসছে, তার মানে কিন্তু তোমার এই অপশানটা হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর একটু করার দরকার নেই, তাদের তো সময় নষ্ট হবে, এতে তো অন্তত 3 থেকে 4 সেকেন্ড নষ্ট হবে, বাট করার দরকার নেই। 14 যখন এসে গেছে তাহলে তোমরা এই অপশানটা দিয়ে দিতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ভাগটা কিন্তু মিলবে না, এরকমভাবে 2 অবশিষ্ট থাকতে থাকবে, অর্থাৎ 14.222 এভাবে চলতে থাকবে, তাকে আমরা লিখতে পারি প্রায় 14.3। তাহলে ডি অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, এ বি এবং সি এর গড় এবং মধ্যমা। তাহলে এ বি সি এর গড় কত দিয়েছে? গড়কে আমরা এক্স বার চিহ্ন দিয়ে চিহ্নিত করি, আর মধ্যমাকে আমরা এম দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো গড় দিয়েছে এক্স বার। এবার গড় মানে যেমনটা আমরা জানি, বলেছি যে সংখ্যাগুলোকে যোগ করে, এখানে মোট কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাই 3 দিয়ে ভাগ করব। তাহলে এইটা দিয়ে দিয়েছে কত? 50। আর মধ্যমা দিয়েছে 35। এবার মধ্যমা দেখো এখানে বলে দেওয়া হয়েছে এ বি সি, এগুলো কিন্তু একটা ক্রমান্বয় সংখ্যা, অর্থাৎ এ থেকে বি বড়, বি থেকে সি বড়, অর্থাৎ 3টে সংখ্যা সাজানো আছে, এখানে নির্দিষ্ট ক্রমে সাজানো আছে। তাহলে যদি ক্রমে সাজানো থাকে তাহলে আমরা বলবো এ বি সি, এই 3টে সংখ্যার মাঝখানে বি সংখ্যাটা আছে, তাহলে মধ্যমা হচ্ছে বি। তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা হবে বি। তাহলে মধ্যমা যেহেতু দিয়ে দিয়েছে 35 বা 35, তাহলে বি এর মান কত? 35। এখন বি এর মান আমাদের জানা হয়ে গেল 35। তাহলে এবার আমরা কি করব? এইখানে আমরা বি এর মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এ আর সি এর মধ্যে একটা সম্পর্ক বার করব। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি এর জায়গায় 35 লিখছি, প্লাস সি বাই 3 ইকুয়ালস টু 50। কোনাকুনি গুণ করো, তাহলে তুমি পাবে দেখো এ প্লাস সি প্লাস 35 ইকুয়ালস টু 150, অর্থাৎ 150। তাহলে এখান থেকে পাচ্ছ সি প্লাস এ ইকুয়ালস টু 150 মাইনাস 35, অর্থাৎ 115। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সি প্লাস এ ইকুয়ালস টু 115, আর এখানে দিয়ে দেওয়া হয়েছে সি মাইনাস এ, সি মাইনাস এ ইকুয়ালস টু 55। আমি এর নিচে লিখে আমি কি করব? সি এই সংখ্যাটাকে কাটিয়ে দেবো, অর্থাৎ এখানে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? সি সংখ্যাটা কেটে যাবে, তাহলে আমরা এর মান পাবো। এর মান পেলে আমাদের লাভ কি হবে? লাভ হবে আমাদের, দেখো যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এ। বি এর মান তো আমরা জানি 35, যদি আমাদের এর মান আমরা জেনে নিই, যেমনটা এখান থেকে জেনে নেব, তাহলে আমরা বি আর এ এই দুটো সংখ্যাকে বসিয়ে মাইনাস করে দিলেই আমরা বি মাইনাস এর মানটা পেয়ে যাব। তাই এখানে আমরা সি মানটাকে কাটিয়ে দিচ্ছি। তাহলে কাটিয়ে দিলে আমরা কি পাবো? কাটিয়ে দেওয়ার জন্য আমরা বিয়োগ করব, বিয়োগ করলাম, সি সি কেটে গেল, তাহলে এ প্লাস এ, তাহলে কত হচ্ছে 2a। তাহলে 2 ইকুয়ালস টু 115 মাইনাস 55, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 60, তাহলে a ইকুয়ালস টু পাচ্ছি 30। তাহলে এবার আমরা b মাইনাস এ বার করব। b মাইনাস এ মানে b এর ভ্যালু হচ্ছে 35, এর ভ্যালু হচ্ছে 30, বিয়োগ করে আসছে 5, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, যদি মিনের অর্থাৎ গড়ের চেয়ে মোড অর্থাৎ সংখ্যাগুরু মান, এইগুলো কিন্তু প্রশ্নপত্রে দেওয়া ছিল না, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে মোডকে ইংরেজিতে লিখে, মোড শব্দটা এখানে পরীক্ষায় কোশ্চেনে দেওয়া ছিল, আমি তার বাংলা অর্থটা লিখে দিয়েছি, সংখ্যাগুরু মান। তো যদি মিনের চেয়ে মোড 12 বড় হয়, তাহলে মোড মিডিয়ানের বা মধ্যমার চেয়ে কতটা বড় হবে? দেখো আমরা এখানে কিছু চিহ্ন ধরে নিই। মিনের চিহ্ন আমরা এক্স বার ধরে নেব, মিন বা গড়। মোডের চিহ্ন আমরা এম ও ধরে নেব, এটা হচ্ছে মোড। আর মিডিয়ানের চিহ্ন আমরা এম ধরে নেব, মিডিয়ান। এখন প্রশ্নানুযায়ী বলা হয়েছে মিনের চেয়ে মোড 12 বড়, অর্থাৎ মোড বড় কার থেকে? মিনের থেকে। কতটা বড়? 12 বড়। এই সমীকরণটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি করব? এক্সটাকে বার করে নেব। তাহলে আমরা কি পেলাম? মোড মাইনাস 12 ইকুয়ালস টু এক্স বার, অর্থাৎ মিন হচ্ছে মোড মাইনাস 12। এরপরে আমরা কি করব? কি বার করতে দিয়েছে? মোড মিডিয়ানের চেয়ে কত বড়। দেখো এইটা বার করতে গেলে আমাদের একটি সম্পর্ক লিখতে হবে, সেই সম্পর্কটা তোমরা মুখস্থ রাখবে, এটা একটি সূত্র, সেটা হলো 3 মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন
ইকুয়ালস টু মোড। এই সূত্রটা মনে রাখবে, যেখানে মিডিয়ান, মিন আর মোডের মধ্যে সম্পর্ক, অর্থাৎ মধ্যমা, গড় এবং সংখ্যাগুরু মানের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমরা চিহ্ন দিয়ে লিখি 3 মিডিয়ান মাইনাস 2 মিন ইকুয়ালস টু মোড। এইবার আমরা এখানে মিনের মান জানি MO মাইনাস 12, অর্থাৎ মোড মাইনাস 12। তাহলে এখানে আমরা মিনের জায়গায় বসিয়ে দেবো এই মানটা। তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় আমরা মানটা লিখে দিই MO মাইনাস 12 ইকুয়ালস টু মোড। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্স বার ইকুয়ালস টু MO মাইনাস 12, এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা গুণ করব 3M মাইনাস 2MO মাইনাস মাইনাসে প্লাস 24 ইকুয়ালস টু MO। নেক্সট স্টেপে আমরা কি করব, 24টাকে এইদিকে রেখে আমরা সব সংখ্যাগুলোকে মানে MO M এগুলোকে আমরা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে MO প্লাস 2MO মাইনাস 3M, তাহলে আমরা পাচ্ছি 24 ইকুয়ালস টু MO প্লাস 2MO অর্থাৎ 3MO, অর্থাৎ 3 ইন্টু মোড মাইনাস 3 ইন্টু মিডিয়ান। এখন যদি এখানে প্রত্যেকটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8, এখানে 3 দিয়ে ভাগ করলে পাবো মোড, আর এখানে 3 দিয়ে ভাগ করলে পাবো মিডিয়ান। তাহলে দেখতে পাচ্ছি মোড মাইনাস মিডিয়ান, অর্থাৎ মোড মিডিয়ানের থেকে কতটা বড়? 8 বড়। এবং প্রশ্নে এটাই চাওয়া হয়েছে, মোড মিডিয়ানের থেকে কতটা বড়, তাহলে 8 বড়, অর্থাৎ বি অপশানটা কারেক্ট হবে। 36 যদি m ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস ডট 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 এইভাবে x20, অর্থাৎ 20টা সংখ্যাকে যোগ করে তাকে 20 দিয়ে ভাগ করছে, অর্থাৎ এটা কি দেওয়া হয়েছে? গড় দেওয়া হয়েছে। তাহলে এই রকম একটি সংখ্যা দিয়েছে যার মান আমাদের বার করতে হবে। দেখো এই চিহ্নটাকে আমরা বলে থাকি সিগমা, যার অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। এখানে i ইকুয়ালস টু 1 এর অর্থ হচ্ছে এখানে আমরা যে i দেখতে পাচ্ছি xi, এখানে i এর মান 1 থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা সবার প্রথমে লিখব x1, তারপরে এবারে আমরা কি করব, i এর জায়গায় 2 বসাবো, অর্থাৎ x2 এইভাবে। তো i হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে এবং i হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 এইভাবে পরিবর্তন হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, এইখানে যেটা যোগ করতে দিয়েছে সেই যোগটার অর্থ কি সেটা আমরা প্রথমে লিখব। তাহলে এর অর্থ হচ্ছে x1 মাইনাস m বাই 20, আয়ের জায়গায় আমরা 1 বসালাম, তারপর প্লাস দিয়ে x এর এখানে আয়ের জায়গায় এবার 2 লিখব, x2 মাইনাস m বাই 20, তারপরে এবারে আয়ের জায়গায় 3 লিখব, অর্থাৎ x3 মাইনাস m বাই 20। এইভাবে আমরা চলতে থাকবো। কত অবধি যাব? এখানে i এর ভ্যালু ম্যাক্সিমাম কত আছে দেওয়া আছে এখানে i এর ভ্যালু আমরা 20 অবধি যাব, অর্থাৎ x20 মাইনাস m বাই 20। এরপর আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে ভাগ করে দেব। x1 বাই 20 মাইনাস m বাই 20 প্লাস x2 বাই 20 মাইনাস m বাই 20 প্লাস x3 বাই 20 মাইনাস m বাই 20। এইভাবে লাস্ট অবধি আমরা পাবো x2 বাই 20 মাইনাস m বাই 20। তাহলে দেখো এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে একটি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে আমরা কি পাবো, x1 বাই 20 প্লাস x2 বাই 20 প্লাস এইভাবে চলতে চলতে লাস্ট সংখ্যাটা পাবো x20 বাই 20 মাইনাস m বাই 20 m বাই 20 m বাই 20, এই সংখ্যা থেকে একটা m বাই 20, এখান থেকে একটা m বাই 20, এখান থেকে একটা m বাই 20, এইভাবে লাস্ট অবধি আমরা 20টা m বাই 20 পাবো, 20খানা m বাই 20 পাবো। তাহলে আমরা এখানে লিখব 20 ইন্টু m বাই 20। একটু এই ব্যাপারটা আর একটু পরিষ্কার করে দিই। তোমাকে যদি বলা হয় আচ্ছা 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 যোগ করলে কত হয়, তাহলে তুমি খুব সহজেই বলবে 2 প্লাস 2 4, 4 প্লাস 2 6, 6 প্লাস 2 8। দেখো আমরা এইভাবে যোগ তো অবশ্যই করতে পারি, বাট আমরা অন্যভাবেও করতে পারি। এখানে কটা 2 দেখতে পাচ্ছি, 4টে 2 দেখতে পাচ্ছি, তাহলে 4 ইন্টু 2। তাহলে এই সব কটা 2কে যোগ করলে আমরা পাবো 4 ইন্টু 2, অর্থাৎ 4টে 2 আছে, তাহলে 4 ইন্টু 2 ইকুয়ালস টু কত হচ্ছে 8। ঠিক এই পদ্ধতি আমি এখানে প্রয়োগ করলাম। m বাই 20 কখানা আছে, 20খানা আছে, তাই 20 ইন্টু m বাই 20। এখানে 20 আর 20 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে আমরা লসগু করব। লসগু কত হচ্ছে, 20 হচ্ছে,
তাহলে এখানে থাকছে x1 প্লাস x2 প্লাস x3 এইভাবে চলতে থাকছে, লাস্ট অবধি কত আছে 20টা সংখ্যা মাইনাস m। এবার তোমরা এখানে লক্ষ্য করো x1 প্লাস x2 প্লাস x3 আপ টু x20 ডিভাইডেড বাই 20 এই সংখ্যাটাই দিয়ে দেওয়া হয়েছে কার সমান, m এর সমান। তাহলে এখানে আমি কি লিখব, এখানে আমি লিখব m মাইনাস m অর্থাৎ 0। তাহলে আমরা কি পেলাম, 0 পেলাম। তাহলে এই প্রশ্নের উত্তর সি অর্থাৎ 0। পরের প্রশ্ন, যদি -1 3 2p এবং 5, -1 বিন্দুগুলি সমরেখ হয় তাহলে p এর মান হবে। দেখো পরীক্ষায় 2018 জেক্সপোতে এই প্রশ্নটি একটু অন্যরকমভাবে দিয়েছিল, এগুলো ঠিক ছিল, কিন্তু এখানে 5, -1 ছিল না, সেখানে ছিল -5, 1। এখন -5, 1কে আমি একটু পরিবর্তন করে 5, -1 দিয়ে প্রশ্নটা লিখেছি। দেখো কেন করেছি, তার কারণ হচ্ছে যদি প্রশ্নপত্রে যে প্রশ্নটা দেওয়া ছিল অর্থাৎ -5, 1 ধরে যদি আমি প্রশ্নটি সমাধান করি তাহলে আমার যে উত্তর আসবে এখানে পি এর মান যেটা আসবে সেটা কিন্তু এই 4টে অপশানের মধ্যে থেকে কোনো একটি অপশান মিলবে না, একটি অপশান মিলবে না। তো সেই হিসাবে আমি বলতে পারি প্রশ্নটা আমার ভুল ছিল, 2018তে এই প্রশ্নটা ভুল দেওয়া হয়েছিল। তো আমি এখানে কি করলাম, আমি এখানে একটু কারেকশান করলাম, আমি এখানে -5 এর জায়গায় 5 আর 1 জায়গায় -1 ধরে অঙ্কটাকে করব, এবং এইভাবে করলে আমার এখানে কি দেখা যাবে 4টে অপশানের মধ্যে থেকে কোনো একটা অপশান কারেক্ট হবে। তো এবারে আমরা অঙ্কটা করি। -1 3 2p 5, -1 বিন্দুগুলি সমরেখ হয়। দেখো সমরেখ হতে গেলে আমাদের কি হতে হয়, আমাদের ক্ষেত্রে একটি সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এরকম, যে ধরে নেওয়া যাক এরকম 3টে বিন্দু আছে, এরকম 3টে বিন্দু, যেটা হচ্ছে সমরেখ, বলে দিয়েছে এটা সমরেখ। তাই আমি সমরেখ অর্থাৎ যখন অনেকগুলো বিন্দু মানে 3টে বা তার বেশি বিন্দু যখন একটি রেখার মধ্যে থাকে তখন তাদেরকে আমরা বলি সমরেখ বিন্দু। তো এখানে 3টে বিন্দু হচ্ছে 1, -1, 3, 2, p এবং 5, -1। এই 3টে বিন্দু যেহেতু সমরেখ তাই সেক্ষেত্রে আমরা বলবো, এক্ষেত্রে আমরা একটি সূত্র লিখব, সেটা হচ্ছে এরকম, x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। এই পুরো রাশিটার মান কত আসবে, 0 আসবে। তাহলে এটা হলো সূত্র, সমরেখ হওয়ার এটি একটি সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এবার আমরা এখানে x1 x2 x3 এইগুলো মানগুলো বসিয়ে দেবো। x1, y1, প্রথম বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, দ্বিতীয় বিন্দুটার স্থানাঙ্ক x2, y2 আর তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x3, y3। তাহলে সবার প্রথমে আমরা x1 অর্থাৎ -1 বসাবো, y2 y3 এটা আমরা পরে বসাচ্ছি, প্লাস x2 অর্থাৎ 2 ব্র্যাকেট দিয়ে কিছুটা গ্যাপ দিয়ে, x3 অর্থাৎ 5। এইভাবে লিখলে তাহলে তোমাদের কিন্তু মিস্টেক হওয়ার চান্সটা কমে যাবে। এরপরে আমরা কি করব, y2 y3 এগুলো ভরে দেবো। তাহলে y2 অর্থাৎ p -y3 অর্থাৎ -1, তাহলে মাইনাস তো মাঝখানে আছে, তাহলে এই মাইনাস আর এখানকার মাইনাস মিলে কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে +1। পরের বারে y3 অর্থাৎ -1 -y1 অর্থাৎ 3, আবার এখানে 3 -y2 অর্থাৎ p। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, তাহলে আসছে -p -1 আর এখানে আসছে কত -4, তো -4 × 2 অর্থাৎ -8 প্লাস 15 -5p প্লাসে মাইনাসে মাইনাস হয় ইকুয়ালস টু 0। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এখানে -5p - p অর্থাৎ -6p, আর এখান থেকে 8 আর 1 9, 15 থেকে 9 বাদ দিলে 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি -6p ইকুয়ালস টু -6, তাহলে p ইকুয়ালস টু 1 অর্থাৎ p এর মান 1 হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর a অর্থাৎ 1। পরের প্রশ্ন, a, c প্লাস a, c এবং -a, c - a এই 3টে বিন্দু দিয়ে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে যে সমরেখ করলাম এই সূত্রের সাথে অনেকটা মিলে যাবে। দেখো সেই সূত্রটা হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ, তারপর একটা আমরা কি করব মড, এটাকে আমরা বলবো মডের চিহ্ন, মড অর্থাৎ পরম মান, ঠিক আছে। আমরা এইভাবে লিখব, সূত্রটা একই,
একইভাবে আমরা লিখব x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এখানে অতিরিক্ত কি দেখতে পাচ্ছি, সমরেখ হওয়ার যে আমরা সূত্রটা দেখলাম, শর্তটা দেখলাম, তার থেকে এটা আলাদা হচ্ছে, এখানে হাফ গুণ হবে এবং এখানে একটি আমরা মডের সিম্বল দেব বা মডিউলাসের সিম্বল দেব, যেখানে এটার অর্থ হচ্ছে পরম মান লিখতে হবে। যেমন ধরে নেওয়া যাক এইটা পুরো ক্যালকুলেশন করে যদি আমাদের উত্তর এখানে মানে এটা যদি ক্যালকুলেশন করে যদি এরকম আসে যে -25, তাহলে কিন্তু আমরা উত্তরে লিখব 25। অর্থাৎ এইটার চিহ্নের মানে হলো এখানে ঋণাত্মক মান আসুক বা ধনাত্মক মান আসুক, আমরা সবসময় ধনাত্মক সংখ্যাটাই লিখব। তাহলে এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। আমরা এখানে x1 y1 x2 y2 এই সংখ্যাগুলো লিখে নিই। এখানে এটা হচ্ছে a, c প্লাস a, এটা হচ্ছে a, c, আর এখানে হচ্ছে মাইনাস a, c মাইনাস a। এখন আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে x1 y1, এখানে হচ্ছে x2 y2, আর এখানে হচ্ছে x3 y3। তাহলে হাফ x1 সবার প্রথমে বসিয়ে দিই a, গ্যাপ দিয়ে দিই, প্লাস x2 অর্থাৎ a, আবার গ্যাপ দিয়ে দিই, প্লাস x3 অর্থাৎ মাইনাসে। তাহলে এখানে মাইনাসে বলে আমি প্লাসটা তুলে দিচ্ছি, মাইনাসে লিখে দিলাম এইভাবে। এবার আমরা y এর মানগুলো বসাবো। y2 অর্থাৎ c মাইনাস y3, মাইনাস দিয়ে আমরা c মাইনাস এ লিখবো, তার মানে c প্লাস এ হয়ে যাবে, কারণ মাইনাস বাইরে আছে আর মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস, তাহলে এখানে c প্লাস হয়ে গেল। এবার y3 অর্থাৎ c মাইনাস এ, মাইনাস দিয়ে y1 লিখবো অর্থাৎ c প্লাসে লিখবো, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্ন পাল্টে যাবে, তাই মাইনাস c মাইনাস a হবে। তারপর y1 অর্থাৎ c প্লাসে, মাইনাস y2 অর্থাৎ c। এবার আমরা ক্যালকুলেশন করব, হাফ a, এখানে c আর c ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইন্টু a এখানকার এটা, প্লাস a, এখানে c আর c ক্যান্সেল হয়ে গেল, এখানে আসলো মাইনাস 2a, মাইনাস এখানে c আর c ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস a ইন্টু a। তাহলে আমরা পাচ্ছি হাফ a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি হাফ মাইনাস 2a স্কোয়ার। যেমনটা আমরা বললাম এখানে মাইনাস এসছে, তাই এখানে মডের জন্য আমরা এখানে মাইনাসটা লিখব না, তাহলে লিখব 2a স্কোয়ার, 2 কেটে গেল, তাহলে a স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো a অর্থাৎ a স্কোয়ার। পরের প্রশ্ন, 3x + y = 9 সরলরেখাটি 1,3 এবং 2,7 এই দুটি বিন্দুর সংযোগ রক্ষাকারী রেখাকে যে অনুপাতে বিভক্ত করে তা হলো। দেখো আমরা যদি ধরে নিই যে এরকম একটি রেখা আছে যার একটি বিন্দু হচ্ছে 1,3 আর একটি বিন্দু হচ্ছে 2,7। এই রেখাটা অর্থাৎ আমরা যদি ধরে নিই 3x + y = 9 হচ্ছে এই সরলরেখাটা, তাহলে এই 3x + y = 9 সরলরেখাটা AB সরলরেখাকে যে অনুপাতে অর্থাৎ m:n অনুপাতে যে ছেদ করছে বা এই বিন্দুতে বিভক্ত করছে, তাহলে সেই অনুপাতটা কত? তার জন্য এটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, এই দুটো সরলরেখার এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। আর এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বার করার পরে আমি কি করব, m আর n এই দুটো অনুপাত বার করব সূত্র প্রয়োগ করে। বাট তারও আগে আমাদের কি করতে হবে, সবার প্রথমে জানতে হবে যে a এবং b এই দুটো বিন্দুকে যুক্ত করে যে সরলরেখাটা হচ্ছে সেই সরলরেখার সমীকরণ কি হবে, এবং সমীকরণটা পাওয়ার পর এই সরলরেখার সমীকরণ আর এই সরলরেখার সমীকরণ এই দুটোকে সমাধান করে আমরা এর ছেদ বিন্দুটা বার করব। তাহলে সবার প্রথমে আমরা AB সরলরেখার সমীকরণটা বার করব। তার জন্য সূত্র হচ্ছে y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1, যেখানে x1, y1 আমি এটাকে ধরে নিলাম আর x2, y2 আমি 2,7কে ধরে নিলাম। এবার মানটা বসিয়ে দিই আমরা, y - y1 এর অর্থ হচ্ছে 3 / x - x1 এর অর্থ হচ্ছে 1, y2 অর্থাৎ 7 মাইনাস y1 এর অর্থ হচ্ছে 3
x2 অর্থাৎ 2 মাইনাস x1 অর্থাৎ 1। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এইরকম কিছু 7 মাইনাস 3 অর্থাৎ 4, 4/1 অর্থাৎ 4। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 4x মাইনাস 4 ইকুয়ালস টু y মাইনাস 3। নেক্সট স্টেপে আমরা ওয়াইটাকে বাদিকে নিয়ে চলে আসবো, 4টাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে আমরা পাচ্ছি কত 4x মাইনাস y ইকুয়ালস টু 1। অর্থাৎ এবি সরলরেখার সমীকরণ হচ্ছে 4x মাইনাস y ইকুয়ালস টু 1। এখন এই দুটো সরলরেখাকে সমাধান করলে আমরা যে x আর y এর মান পাবো সেটাই হচ্ছে এইখানকার এই বিন্দুটার স্থানাঙ্ক, এটা আমাদের লাগবে। তাই আমরা এখন সমাধান করব। 3x প্লাস y ইকুয়ালস টু 9 আর 4x মাইনাস y ইকুয়ালস টু 1। এখন যদি এই দুটো সমীকরণকে আমরা যোগ করি তাহলে y আর y কেটে যাবে, তাহলে আমরা পাবো 7x ইকুয়ালস টু 10, x ইকুয়ালস টু 10/7। দেখো এই অঙ্কতে আমি এরপরে আর y এর মান বার করব না, আমাদের x এর মান বেরিয়ে গেলেই কিন্তু আমরা m আর n এর অর্থাৎ অনুপাতটা বার করে নিতে পারবো। তাই এখানে আমরা স্থানাঙ্কটা আপাতত লিখে রাখছি 10/7, কোয়েশ্চেন মার্ক, এটা আমাদের দরকার নেই, আমি 10/7 আপাতত লিখে রাখলাম। এখন আমরা একটি সূত্র লিখব, সেটা হচ্ছে এরকম। দেখো তোমার কাছে যদি এরকম একটি সরলরেখা থাকে যার x এর মান 10/7 আর এটা হচ্ছে m, এটা হচ্ছে n, আর এখানকার যেহেতু এটা x এর মান তাই আমি এখান থেকে কি করব, শুধুমাত্র x এর মানটাকে লিখব আর y এর মানটা লিখব না, এখান থেকে আমরা x এর মানটা লিখব। তাহলে এখানে আমরা লিখব 10/7 ইকুয়ালস টু কি হবে, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 ডিভাইডেড বাই m প্লাস n। এটাই হচ্ছে সূত্র। যেহেতু আমরা x এর মানটা বার করেছি, এটা কিন্তু তখনই তোমরা প্রয়োগ করবে যখন তোমাদের অনুপাত বার করতে দেবে। একমাত্র অনুপাত বার করতে দিলে তখনই তুমি এইভাবে শর্টকাটে কিন্তু সূত্রটা প্রয়োগ করবে, x এর মানটাকে ব্যবহার করবে আর এখান থেকে x এর স্থানাঙ্কগুলোকে নিয়ে এই সূত্রটা প্রয়োগ করবে। m লিখবে, ইন্টু দিয়ে দূরের মানটাকে গুণ করবে, প্লাস n লিখে n থেকে দূরের যে মানটা 1 সেটাকে গুণ করবে, ডিভাইডেড বাই m প্লাস n করবে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে 10m প্লাস 10n ইকুয়ালস টু, এখানে 2m প্লাস ইন্টু 7 অর্থাৎ 14m প্লাস n ইন্টু 7 অর্থাৎ 7n। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 14m মাইনাস 10m ইকুয়ালস টু 10n মাইনাস 7n অর্থাৎ 4m ইকুয়ালস টু 3n। তাহলে এখান থেকে এটা m, এখান থেকে আমরা পাচ্ছি m ইস টু n ইকুয়ালস টু 3:4, অর্থাৎ এখানে সঠিক উত্তর B 3:4। পরের প্রশ্ন, x অক্ষের উপর কোনো বিন্দু 7, 6 এবং -3, 4 এই দুটি বিন্দু থেকে সমদূরত্বে রয়েছে। কোন বিন্দুটা? কোন বিন্দু এই দুটো বিন্দু থেকে সমদূরত্বে রয়েছে? এখানে 4টে অপশান আছে। তো দেখো আমরা এখানে কি করব, সূত্র প্রয়োগ করব। আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্বের একটি সূত্র আছে। ধরে নাও এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এখন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তোমরা x1 আর x2 আগে পিছিয়ে লিখতে পারো, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটাও লিখতে পারো। এটা হচ্ছে এবি এই সরলরেখাংশের দূরত্বের ফর্মুলা। এখন যেহেতু বলে দিয়েছে যে 7, 6 আর -3, 4 এই দুটো বিন্দু থেকে x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু সমদূরত্বে আছে, তাই x অক্ষের উপর তোমরা জেনে রাখবে এইটা যদি x অক্ষ হয় তাহলে এই x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এই রকম হয়, x, 0 হয়। কেন? এখানে y এর কোনো মান থাকে না, y এর মানটা সবসময় 0 হবে। ঠিক আছে, তাহলে x অক্ষের উপর যে অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, x, 0 হবে। তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিচ্ছি x, 0। এইবার আমরা একটি ছবি আঁকার চেষ্টা করি, x, 0 আর একটা বিন্দু হচ্ছে 7, 6 আর এখানে একটা বিন্দু হচ্ছে -3, 4। আমরা সঠিক পুরোপুরি একদম সঠিক ছবি আঁকলাম না, জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম। তাহলে 7, 6, x, 0 আর -3, 4। তাহলে এই যে দূরত্বটা আমরা পাচ্ছি আর এখানকার যে দূরত্বটা পাচ্ছি, এই দুটো দূরত্ব কিন্তু সমান। তাহলে এখন আমরা কি করব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বর সূত্র ফেলে দেবো, অর্থাৎ x মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 6 অর্থাৎ -6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এদিকেও x
-3 মানে মাইনাস অফ -3 তাহলে +3 হয়ে গেল, তাহলে x + 3 হোল স্কোয়ার প্লাস 0 - 4 অর্থাৎ -4 এর হোল স্কোয়ার। এরপর আমরা দুদিকে কি করছি, বর্গ করছি। আমরা যদি দুদিকেই যদি বর্গ করে দিই তাহলে বর্গমূলটা উঠে যাবে, তাহলে আমরা পাবো x - 7 হোল স্কোয়ার প্লাস 36 ইকুয়ালস টু x + 3 হোল স্কোয়ার প্লাস 16। এরপর আমরা সূত্রে ফেলে দেবো a - b হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 36 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 16। এখানে কিন্তু আমি a - b হোল স্কোয়ার সূত্রে ফেললাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। এখানে আমি একটু শর্টকাটে করেছি, 7 × 14 একেবারে লিখে দিয়েছি, আর 7 স্কোয়ার মানে 49 এটা একেবারে লিখে দিয়েছি। তোমরা এগুলো বুঝে নেবে, এগুলো কিন্তু মেন্টালি করতে হবে, নাহলে কিন্তু তোমরা সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারবে না। আচ্ছা, এখানে পজিটিভ এক্স স্কোয়ার আছে, এইদিকেও পজিটিভ এক্স স্কোয়ার আছে, কেটে গেল। তাহলে এখানে -14x, 6xটাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে 14x - 6x ইকুয়ালস টু বাকি নাম্বারগুলো এদিকে নিয়ে চলে যাচ্ছি, 9 + 16 25 হয়, 25 মাইনাস এখানে কত হচ্ছে 49 আর 36 যোগ করে একেবারে এদিকে নিয়ে চলে যাও, 9 6 15 5 হাতে 1 3 4 4 4 8 85। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -20x ইকুয়ালস টু -60। তাহলে x ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এটা কত আসলো, x এর মান 3, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর ওই স্থানাঙ্কটা হচ্ছে x, 0 ছিল, অর্থাৎ 3, 0। তাহলে x অক্ষের উপর অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক 3, 0, অর্থাৎ বি অপশানটা কারেক্ট হবে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ারও করো। আর যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশানটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।